নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে খালের মাধ্যমে জলসেচের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করুন। আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রয়োজনে জলসেচ করে থাকি। অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জলসেচ পদ্ধতি বর্তমান। এ নিয়ে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব খাল যে পদ্ধতি আছে সেই খাল পদ্ধতির মাধ্যমে আমরা যদি জলসেচ করি সেই জলসেচ করাতে কি সুবিধা আসে এবং কি কি অসুবিধার সম্মুখীন আমরা হই। তাহলে চলুন শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন শুরু করছি। যে সকল অঞ্চলে কৃষি জমির পাশাপাশি কোনো নিত্যবহ নদী বলতে যে নদী বরফ গলা জলে এবং বৃষ্টির জলে পুষ্ট সারা বছর ধরে নদীতে জল থাকে, সেই নদীটাকে বলা হচ্ছে নিত্যবহ নদী। তা নিত্যবহ নদী প্রবাহিত হলে সেখান থেকে খাল পথের দ্বারা জল সেচ করা হয়ে থাকে। খাল সেচ দীর্ঘদিন ধরে ভারতে ব্যবহার হচ্ছে এবং এখনো ব্যাপকভাবে প্রচলিত, কারণ সারা বছরব্যাপী বৃষ্টি হয় না। চাষাবাদ আমাদের সারা বছরব্যাপী করতে হয়, প্রচুর জলের প্রয়োজন হয়। সেজন্য নদী থেকে খাল কেটে, নদীতে বাদ দিয়ে খাল কেটে আমরা সেই জলগুলো নিয়ে এসে চাষাবাদ করি। এই খালের মাধ্যমে চাষাবাদ বা জলসেচ করার কি কি সুবিধা? 1 নম্বর, সারা বছর কৃষিকাজ। ভারতের অধিকাংশ খালই নিত্যবহ প্রকৃতির, তাই এই খালগুলি থেকে সারা বছর ধরে জল সংগ্রহ করে জলসেচ করা সম্ভব হয়। সারা বছর ব্যাপী বৃষ্টিপাত না হওয়ার কারণে আমরা সারা বছর ধরে এই খালের মাধ্যমে জল নিয়ে এসে কিন্তু কৃষিকাজ করতে পারি, যাতে তার ফলে আমাদের কৃষিকাজ কিন্তু খুবই সুবিধা হয় এবং ভালো হয়। 2 নম্বর, পলি সঞ্চয়। নদীর পলি খালের মাধ্যমে বয়ে আসে বলে কৃষি জমিতেও পলি সঞ্চিত ঘটে বা পলি সঞ্চয় ঘটে। তার ফলে কৃষি জমি উর্বর হয় এবং আমাদের ফসল উৎপাদনও কিন্তু বেড়ে যায়। খালের মাধ্যমে যখন আমরা জল নিয়ে আসবো, জলের সঙ্গে সঙ্গে অনেক কিছু বয়ে আসবে, তার মধ্যে পলি, যেটি চাষাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উর্বর, সেগুলোও এসে আমাদের কৃষি জমিতে এসে পড়ে। তার ফলে আমাদের কৃষিকাজও কিন্তু ভালো হয়। 3 নাম্বার, কম রক্ষণাবেক্ষণ খরচ। খাল তৈরিতে প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তীকালে খাল সেচের রক্ষণাবেক্ষণের খরচ অনেক কিন্তু কম। খাল কি করি, মানে নদী থেকে নদীতে বাদ দিয়ে খাল কেটে এক জায়গা থেকে এক জায়গায় জল নিয়ে আসি। প্রথম অবস্থায় যখন খালটি তৈরি করা হয় তখন কিন্তু অনেক সময় লাগে এবং ব্যয়ও বেশি, কিন্তু সেই খালটি তৈরি হয়ে গেলে, একবার যদি তৈরি হয়ে যায়, তারপরে কিন্তু সেরকম রক্ষণাবেক্ষণ না করলেও চলে। 4 নম্বর, সুলভ জল সরবরাহ। বেশ কিছু খাল বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত হওয়ায় অতি সহজে ও সুলভে কৃষি জমিতে জল সরবরাহ করা সম্ভব হয়। এছাড়াও 5 নম্বর, বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলসেচ। খালের মাধ্যমে জলসেচ করলে একসঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলসেচ করা যায়। তার মানে অল্প সময়ে প্রচুর পরিমাণে জল আমরা কিন্তু বয়ে নিয়ে আসতে পারি নদী থেকে এই কৃষি জমিতে। অনেক দূর দূর পর্যন্তও কিন্তু খাল কেটে কিন্তু আমরা এই জল কিন্তু নদী থেকে নিয়ে আসতে পারি। এবার আমরা আলোচনা করব খালের মাধ্যমে জলসেচের অসুবিধা। 1 নম্বর অসুবিধা, বন্যা সৃষ্টি। অতিরিক্ত বৃষ্টি হলে বা জলের পরিমাণ বৃদ্ধি পেলে খালের 2 তীরবর্তী অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। একে তো খাল কেটে আমরা নদীর জল নিয়ে আসছি, নিচু ভূমিতে জল নিয়ে আসছি, কারণ জল সবসময় উঁচু থেকে নিচুর দিকে যাবে। আমরা নদী থেকে জল নিয়ে আসছি যেখানে জলের পরিমাণ কম বা যেখানে বৃষ্টিপাত হয় না বা যেখানে ভৌমজলস্তর নিচে, সেখানে চাষাবাদের সুবিধার জন্য কিন্তু আমরা খাল কেটে জল নিয়ে আসছি। কিন্তু প্রচুর বৃষ্টিপাত হলে কি হবে, জলগুলো কিন্তু নদীর থেকে উল্টো দিকে আসছে। বৃষ্টি যখন প্রচুর হবে কি করা দরকার, আমাদের গ্রামগঞ্জ থেকে জলগুলো বেরিয়ে নদীর মধ্যে চলে যাওয়া উচিত।
যেহেতু আমরা আগের থেকেই খালের মাধ্যমে জল নিয়ে এসে রেখেছি, অতিরিক্ত বৃষ্টিতেই কিন্তু বন্যার সৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা দেয় যেসব অঞ্চলে এই খালগুলো আছে। 2 নাম্বার, জলের অপচয়। খালের মাধ্যমে জলসেচ করলে প্রচুর পরিমাণে জলের অপচয়। কি করে জলের অপচয় হয়? খাল তো অনেক বড় করে কাটতে হয়, মাটি মাটি অনেকটা জল মাটি শোষণ করে নেয়, তার ফলে ভৌমজল স্তর বাড়বে ঠিকই, কিন্তু জল যত খোলা অবস্থায় থাকবে সূর্যরশ্মির কারণে কি হবে, জলগুলো কিন্তু বাষ্পভূত হয়ে যাবে। আরও বিভিন্ন কারণে জল নষ্ট হয়ে থাকে, যতটুকু দরকার হয় তার থেকে বেশি পরিমাণে জল আমাদের নিয়ে আসতে হয়। 3 নাম্বার, প্রারম্ভিক ব্যয় বেশি। সেচ খাল তৈরি করতে প্রচুর অর্থ ও শ্রমের প্রয়োজন হয়, তাই এই পদ্ধতিতে জলসেচ করতে গেলে এর প্রারম্ভিক ব্যয় অনেক বেশি। আমরা নিজেরা যদি চেষ্টা করি বা নিজেরা চিন্তা করি যে এই সেচ খাল তৈরি করে আমরা নদী থেকে জল নিয়ে এসে সেচ করব, তাহলে কিন্তু এটা সম্ভব না। সেই জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সরকারি প্রচেষ্টায় বা সরকারি অর্থে এই বড় বড় খালগুলো তৈরি করে তারপর কিন্তু সেচের ব্যবস্থা কিন্তু করা হয়। উর্বরতা হ্রাস। এই প্রক্রিয়ায় জলসেচের দরুন মাটিতে ধৌত প্রক্রিয়া ঘটে, ফলে মৃত্তিকা অম্ল হয়ে পড়ে এবং জমির উর্বরতা কমে যায়। মানে প্রচুর পরিমাণে জলসেচ করার ফলে মাটির মধ্যে যে লবণের পরিমাণ সেটা মাটির নিচ থেকে বেরিয়ে আসে উপরের দিকে। তার ফলে কি হচ্ছে, বেশি সেচ করার দরুন কি হচ্ছে, মাটিগুলো লবণাক্ত হয়ে পড়ছে বা মৃত্তিকা অম্ল হয়ে পড়ছে। তার ফলে অনেক দিন ধরে এইভাবে জলসেচের মাধ্যমে আমরা যদি চাষাবাদ করি, জমির উর্বরতা শক্তি কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। 5 নাম্বার এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে সীমাবদ্ধ স্থান। কেবলমাত্র বৃষ্টিবহুল এবং সমভূমি অঞ্চলে এই পদ্ধতি সম্ভব, কারণ আগেই বললাম উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল নিয়ে এসে কিন্তু আমাদের চাষাবাদ করতে হয়, জলসেচ করতে হয়, কারণ জল সবসময় উপর থেকে নিচের দিকেই আসবে। আমাদের ভারতবর্ষে এখন অনেক অনেক জায়গায় এই গভর্নমেন্টের আন্ডারে কি করা হয়েছে, নিচু জায়গা থেকে পাম্প সেটের মাধ্যমে উঁচু করে, যেসব জায়গা উঁচু, পাইপের মাধ্যমে, বিশাল বিশাল পাইপের মাধ্যমে পাম্প দিয়ে জল তুলে খালের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু মেশিনগুলো যদি নষ্ট হয়ে পড়ে তাহলে কিন্তু সেখানে কিন্তু এই খালের মাধ্যমে চাষাবাদ কিন্তু বা জলসেচ কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এটি কিন্তু সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে নিয়ে গিয়ে কিন্তু মানে সাধারণভাবে সমভূমির উপরে খাল কেটে উপর থেকে নিচে জল নিয়ে এসে সেচ কার্য করা হয়। তাহলে এগুলোই হলো সীমাবদ্ধতা। আশা রাখছি ভিডিওটি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের কাছে অনুরোধ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।